প্রিয় শিক্ষার্থীরা, সবাই শুভেচ্ছা নিও। আমি আবারও অনলাইন ভিত্তিক 4th নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকেও আমি জ্যামিতিক আলোক বিজ্ঞানের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমি কিছু বিষয় নিয়ে বেসিক কিছু নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও বেসিক কিছু নিয়ে আলোচনা করব। আজকের পর্বটিতে থাকছে আমার লেন্স সম্পর্কে আলোচনা, সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এসব নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদেরকে খুব সহজে বোঝাতে পারবো। আশা করি সবাই এই পরিস্থিতিতে খুব ভালো আছো, নিরাপদে আছো। তাহলে চলো আমরা আমার ক্লাসটা শুরু করি। এই স্লাইডটিতে আমি রেখেছি প্রতিসরাঙ্ক জিনিসটা কি, অর্থাৎ ইংলিশে যাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রতিসরাঙ্ক বলতে আসলে বোঝায় আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন নির্দিষ্ট একজোড়া মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা হয়। এই ধ্রুব সংখ্যাকে ওই রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলা হয়। এর আগের স্লাইডে তোমরা দেখে থাকবে যে আমি প্রতিসরণের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আলোর প্রতিসরণ দুটো সূত্র মেনে চলে, যে সূত্র দ্বারাকে আমরা প্রতিসরণের সূত্র বলি। একটা ছিল আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভব তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এবং দ্বিতীয়টি ছিল একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি তির্যকভাবে আপতনের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব হয়। এই যে এখানে আমরা একটা কথা বলেছিলাম যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব হয়, তাহলে ধ্রুবক যে ধ্রুবকটা পাচ্ছি অর্থাৎ সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়াল টু একটা ধ্রুব সংখ্যা পাবো। স্নেলের সূত্র অর্থাৎ প্রতিসরণের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়াল টু একটা ধ্রুবক পাবো। এই ধ্রুবকটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রতিসরণাঙ্ক বা প্রতিসরণাঙ্ক, যাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করে, অর্থাৎ মিউ ইকুয়াল টু লিখি আমরা সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এখন একটি আমি চিত্র দেখাচ্ছি, দেখো চিত্রটিতে আছে ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, মাঝামাঝিতে আছে নর্মাল। অর্থাৎ ইনসিডেন্ট রেটা হচ্ছে আমার আপতিত রশ্মি এবং রিফ্র্যাক্টেড রেটা হচ্ছে আমার প্রতিসরিত রশ্মি। তাহলে আমরা বলেছি একজোড়া নির্দিষ্ট মাধ্যম, যখনই আমরা প্রতিসরণের ক্ষেত্রে যাই তাহলে আমার মাধ্যম কয়টা হয়ে যায়? দুটো হয়ে যায়, অর্থাৎ একজোড়া হয়ে যায়। যখন প্রতিফলন থাকে তখন আমাদের মাধ্যম হয় একটা। তাহলে যখন একজোড়া মাধ্যম হলো তখন আবার আরেকটা প্রশ্ন আছে, মাধ্যম দুইটা কেমন হবে? তখন হয় মাধ্যম দুইটা, একটা হচ্ছে লঘু, একটা হচ্ছে ঘন। প্রতিসরণের সাথে জড়িত মাধ্যমের দ্বয়ের প্রকৃতির ওপর মিউ এর মানটা নির্ভর করে। মিউকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলা হয়। এখন আপতন কোণের মান যত পরিবর্তিত হবে প্রতিসরণ কোণের মানও তত পরিবর্তিত হতে থাকবে। এখন চিত্রটাতে ভালোভাবে লক্ষ্য করো, যখন ইনসিডেন্ট রে অর্থাৎ আপতিত রশ্মিটা তির্যকভাবে আমার বিভব তলের উপর পড়লো, তখন আমার রিফ্র্যাক্টেড রেটা তির্যকভাবে একটু বেঁকে গেল, অর্থাৎ অবিলম্ব থেকে যেদিকে যাওয়ার কথা যাচ্ছে একটু বেঁকে গেল। অর্থাৎ আপতিত রশ্মি নর্মালের সাথে অর্থাৎ অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করলো সেটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এবং প্রতিসরিত রশ্মি যে কোণটা উৎপন্ন করলো সেটাকে আমরা বললাম অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা একটা কথা বলেছিলাম আপতন কোণের মান পরিবর্তিত হলে প্রতিসরণ কোণের মান পরিবর্তিত হলো। আমি একটা ওয়েতে দেখালাম। তখন এই প্রতিসরণাঙ্কের মাধ্যমের নির্ভরতাটা একটু করে আলোচনা করি। একজন নির্দিষ্ট মাধ্যমের জন্য প্রতিসরণাঙ্কের না একটা নির্দিষ্ট মান থাকে। যেমন বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক হয় 1.33, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক হয় 1.5, পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক হয় 1.127, এইভাবে। তাহলে
আপেক্ষিক প্রতিসরাঙ্ক জিনিস একটা কথা আছে, পরম প্রতিসরাঙ্ক একটা কথা আছে। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কি? একটি মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আমি যে কথাটা বলেছিলাম সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়াল টু মিউ, অর্থাৎ প্রতিসরাঙ্ক আমার কি দ্বারা ডিনোট করে? মিউ ইকুয়াল টু এম মিউ বি। সাইন আই ইনসিডেন্ট রে অ্যান্ড সাইন আর রিফ্র্যাক্টেড রে, অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মির অনুপাত ইকুয়াল টু হচ্ছে মিউ প্রতিসরাঙ্ক। পাশে একটা ছোট করে রিলেশন লিখেছি, দেখো এম মিউ ভি, অর্থাৎ আমি যদি প্রথম মাধ্যমটাকে এ ধরি এবং দ্বিতীয় মাধ্যমটাকে বি ধরি, অর্থাৎ হালকা মাধ্যমকে এ, ঘন মাধ্যমকে যদি বি ধরি, তাহলে আমরা সম্পর্কটাকে এভাবে বিল্ড আপ করতে পারি যে এ মিউ ভি ইকুয়াল টু হচ্ছে মিউ ইকুয়াল টু হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এখন আরেকটা বলেছি তোমাদেরকে পরম প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক আমি আপেক্ষিক প্রতিসরাঙ্কটা এক্ষুনি বললাম, আমি একটি মাধ্যমের সাপেক্ষে যখন অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা কি বলি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবং পরম প্রতিসরাঙ্কটা কি? দেখো, আলোকরশ্মি যখন শূন্য মাধ্যম থেকে কোনো মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের প্রতিসরাঙ্ক অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রতিসরাঙ্ক বলতে বোঝায় আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন নির্দিষ্ট একজোড়া মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা হয়। এই ধ্রুব সংখ্যাকে ওই রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক বলে। তাহলে কি হচ্ছে? আলো যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ তির্যকভাবে প্রবেশ করে, তখন নির্দিষ্ট একজোড়া মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য যে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা হয়, ওই ধ্রুব সংখ্যাকে ওই রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক বলা হয়। যদি পাশের চিত্রটাতে যদি আমি একটু লক্ষ্য করি, দুটো মাধ্যম আছে। একটাকে ধরলাম আমি বায়ু মাধ্যম, উপরের মাধ্যমকে আমি ধরলাম বায়ু মাধ্যম, এবং নিচের মাধ্যমটা হচ্ছে পানি ধরলাম বা কাঁচ, যেটা ধরলাম কাঁচ মাধ্যমের বিভব তলে যখন আলোক রশ্মিটা তির্যকভাবে আপতিত হয়, তখন রশ্মিটি কি হয়? প্রতিসরিত হয়ে যায়। ইনসিডেন্ট রে দ্বারা এখানে আমরা আপতিত রশ্মিটাকে বুঝিয়েছি, এবং রিফ্র্যাক্টেড রে দ্বারা আমরা এখানে প্রতিসরিত রশ্মিটাকে বুঝিয়েছি। এখন আপতন কোণের সাইনের অনুপাত এবং প্রতিসরিত কোণের সাইনের অনুপাত দিয়েছি ধ্রুব সংখ্যা। তাহলে আমরা যখন প্রতিসরণের সংজ্ঞা পড়েছিলাম, তখন প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা ছিল স্নেলের সূত্র, যেটা ছিল একজনের নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি তির্যকভাবে আপতনের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা কি হয়? ধ্রুব হয়। এখন দেখি আমরা এখানে মাঝখানে একটা চিত্রটা একটু ভালোভাবে দেখি। ইনসিডেন্ট রেটা যখন বায়ু মাধ্যমতে বিভব তলের উপর তির্যকভাবে আপতিত হলো, তখন নর্মাল, অর্থাৎ একটা লম্ব আঁকলাম, যখন লম্বের সাথে আপতিত রশ্মি যে কোণটা উৎপন্ন করলো তাকে আমরা বললাম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অর্থাৎ আপতন কোণ। এবং রিফ্র্যাক্টেড রেটা যখন নর্মালের সাথে যে কোণ উৎপন্ন করলো তাকে আমরা বললাম অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অর্থাৎ প্রতিসরণ কোণ। তাহলে এদের দুইটার অনুপাত কি হবে? একটি ধ্রুব সংখ্যা। পরম প্রতিসরাঙ্কটা দেখো কি বলছি। আলোক রশ্মি যখন শূন্য মাধ্যম থেকে কোনো মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে ওই রঙের জন্য ওই মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বলে।
আমি যদি সহজ ভাষায় বলতে যাই, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমে প্রতিসরাঙ্কটাই হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। এখানে আমরা বারবার বলছি যে একটা লঘু মাধ্যম, আরেকটা হচ্ছে ঘন মাধ্যম, অর্থাৎ ডেন্সার আর রেয়ার মাধ্যম যেটা বলছি সেটা হচ্ছে আসলে দুই মাধ্যমের মধ্যে যে মাধ্যমে প্রতিসরাঙ্ক অপেক্ষাকৃত কম না সেটাকে আমরা বলছি লঘুতর মাধ্যম, এবং দুই মাধ্যমের প্রতিসরাঙ্কর মধ্যে যে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমরা ঘন মাধ্যম বলে থাকি। আচ্ছা, তারপরে একটু দেখি, দুটো আমি পয়েন্ট রেখেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে আলোক রশ্মি যে মাধ্যমে প্রবেশ করে প্রতিসরাঙ্ক হয় সেই মাধ্যমে, অর্থাৎ ইনসিডেন্ট রেটা অর্থাৎ আপতিত রশ্মিটা যে মাধ্যম দিয়ে প্রবেশ করবে প্রতিসরাঙ্কটা হবে সেই মাধ্যমে, পরের মাধ্যমে নয় কিন্তু। আর যে মাধ্যম থেকে আসে প্রতিসরাঙ্ক হয় সেই মাধ্যমে। সেকেন্ড পয়েন্টটা রেখেছি আমি, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমে আলোকীয় ঘনত্ব বেশি, বা সেটি আলোর সাপেক্ষে ঘনতর, অর্থাৎ যে মাধ্যমটার প্রতিসরাঙ্ক বেশি হবে সে মাধ্যমের মধ্যে আলোকেও ঘনত্বটা বেশি থাকবে, অর্থাৎ আলোর সাপেক্ষে সেটি ঘন হবে। বরং প্রতিসরাঙ্কের সাথে আলোর একটা সম্পর্ক আছে, সেটা আমি পরের স্লাইডে দেখাবো। আর যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম তার আলোকীয় ঘনত্ব কম, বা সেটি আলোর সাপেক্ষে লঘুতর। এখন অনেকগুলো সম্পর্ক পড়েছি আমরা ক্লাস 9-10-এ, এম ইউ বি, অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, যদি এই মাধ্যম থেকে আমি লঘু ধরি, বি মাধ্যমটাকে ঘন ধরি, এবং বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যম অর্থাৎ ঘনতর মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আসে তখন সম্পর্কগুলো কি হয় আমি একটু করে বোর্ডে দেখিয়ে দিব তোমাদের। একটু বলে রাখি, লাল রঙের আলোর জন্য নির্দিষ্ট মাধ্যমে প্রতিসরাঙ্কের মান সবচেয়ে কম হয়, এবং বেগুনি আলোর জন্য নির্দিষ্ট মাধ্যমে প্রতিসরাঙ্কের মান বেশি হয়। অর্থাৎ আমরা যে রঙের কথা বলছি বারবার, এখানে বিভিন্ন কালার আসে, সেগুলোর ক্ষেত্রে একটু বলে রাখলাম যে লাল রঙের আলোর জন্য প্রতিসরাঙ্কের মান সবচেয়ে কম হয় এবং বেগুনি আলোর জন্য সবচেয়ে বেশি হয়। যে মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি, কিছুক্ষণ আগেই বললাম, সেই মাধ্যমে আলোকীয় ঘনত্ব বেশি। তাহলে আমি যখন বললাম লাল রঙের আলোর জন্য নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরাঙ্কের মান সবচেয়ে কম, তাহলে সেখানে আমার কি হবে, আলোকীয় ঘনত্বটা কম হবে, অর্থাৎ সেটি আলো সাপেক্ষে লঘুতর হবে। এবং বেগুনি আলোর জন্য সবচেয়ে বেশি, তাহলে সেখানে আলোকীয় ঘনত্বটা বেশি হবে। তারপরেও আমি কিছু সম্পর্ক একটু দেখাবো, প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্কগুলো কিভাবে হয় সেগুলো একটু দেখাবো। এই পরের স্লাইডটাতে একটু দেখো সম্পর্কগুলো, আলো প্রতিসরাঙ্ক ও আলোর বেগ অর্থাৎ সম্পর্কগুলো কি। এখানে লিখেছি দেখো, এ মিউ ভি ইকুয়াল টু সি এ ডিভাইডেড বাই সি ভি। এ মিউ ভি অর্থাৎ এই মাধ্যম থেকে আলোক রশ্মি যখন বি মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে যাচ্ছে, তখন আলোর বেগটা কি হয়, সি এ ধরলাম, অর্থাৎ প্রথম মাধ্যমে লঘুতর মাধ্যমে আলোর বেগটাকে আমি ধরলাম সি এ, এবং ঘনতর মাধ্যমে বেগটাকে ধরলাম সিবি। অর্থাৎ এটাকে শূন্য মাধ্যমের ক্ষেত্রেও ধরতে পারি আমি, এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা অ্যাকচুয়ালি এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করা আলোর বেগের ক্ষেত্রে, অর্থাৎ এই মাধ্যমে আলোর বেগ হয় সি এ এবং বি মাধ্যমে আলোর বেগ হয় সিবি। এছাড়া যদি আমি এটাকে অন্যভাবে বলি যে শূন্য মাধ্যমে কি হবে, তাহলে আমি লিখতে পারতাম এখানে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি নট, সি নট দিয়ে আমি শূন্য মাধ্যমটা বলেছি, এবং পরের মাধ্যমটাকে ধরলাম যদি আমি এক্স মাধ্যম, তখন আমি বলতে পারতাম এক্স মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি এক্স। আরেকটা সম্পর্ক দেখো, যে স্নেলের সূত্র বলছি আমি, প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্নেলের সূত্র। স্নেলের সূত্রটা আমি কি পেয়েছিলাম, এ মিউ বি, তাও কিন্তু আমার দুটো মাধ্যম লিখেছে, এ মিউ বি ইকুয়াল টু হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তারপরে আবার এই সম্পর্কটাকে আমি একটু ডিফারেন্টভাবে নিয়ে এসেছি, এ মিউ বি লঘুতর মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যায় তার সাথে সম্পর্কটা হয়ে যায় 1/বি মিউ এ। অর্থাৎ কি হয়, যখন রশ্মিটা না, আপতিত রশ্মিটা ঘন মাধ্যম থেকে আসে এবং সেটা আগে যেটা আপতিত রশ্মি ছিল সেই দিক দিয়ে প্রতিষ্ঠিত হয়, তখন সম্পর্কটা হয় বি মিউ এ ইকুয়াল টু সাইন আর ডিভাইড বাই সাইন আই।
এবং যখন এ থেকে যায় তখন হয় সাইন আই ডিভাইড বাই সাইন আই। আমরা দুটো সম্পর্ক থেকে আমরা পাই কি এ মিউ বি ইকুয়াল টু 1/b মিউ এ। এই সম্পর্কটা আমি একটু বোর্ডে দেখাবো তোমাদেরকে, তাহলে আর একটু ক্লিয়ার হবে। নিচে আরেকটি সম্পর্ক দেখাচ্ছি, এ মিউ বি ইকুয়াল টু হচ্ছে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ ইকুয়াল টু নট 0 মিউ বি ডিভাইডেড বাই 0 মিউ এ। অর্থাৎ এ মিউ বি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে যখন যাচ্ছে তখন মিউ বি ডিভাইডেড বাই মিউ এ হলো। অর্থাৎ আমি যদি ধরি মিউ এবং মিউ বি এ এবং বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক এবং এ মিউ বি হলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। অর্থাৎ আমি 4 নম্বরে যেটা দেখাতে চেয়েছি, এই 4 নম্বর রিলেশনটা হচ্ছে এ মিউ বিটা হলো, যদি আমি ধরি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, তাহলে আমি লিখতে পারি এ মিউ বি ইকুয়াল টু মিউ ভি ডিভাইডেড বাই মিউ এ। অর্থাৎ আলোক রশ্মি এ মাধ্যম হতে বি মাধ্যমে গমনের সময় যদি আপতন কোণ এবং প্রতিসরণ কোণ আর হয়, তাহলে এ মিউ বি ইকুয়াল টু কি হতো সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তাহলে আমি যদি আরেকটু ক্লিয়ারলি বলি, মিউ ভি, তাহলে এ মিউ বি ইকুয়াল টু যদি মিউ বি ডিভাইডেড বাই মিউ এ হয় এবং এ মিউ বি ইকুয়াল টু যদি সাইন আই ডিভাইডেড বাই সাইন আর হয়, তাহলে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তাহলে আমি এই সম্পর্কটা একটু বোর্ডে একটু করে করে দেখাবো, তখন এই সমীকরণটা স্নেলের সূত্রে সাধারণ রূপ হিসেবে গণ্য হতে পারে। যেই সমীকরণটা পাবো আর কি, সেটা স্নেলের সাধারণ রূপ হিসেবে গণ্য হতে পারে। এখানে আরেকটা সম্পর্ক দেখো, এই সবগুলো সম্পর্ক নিয়ে একটা আমি রিলেশন বিল্ড আপ করেছি। এ মিউ বি বেসিক কন্ডিশনটা ঠিক রেখেছি, এ মিউ বি ইকুয়াল টু হচ্ছে 1/b মিউ এ ইকুয়াল টু মিউ বি ডিভাইডেড বাই মিউ এ ইকুয়াল টু 0 mu b divided by 0 mu a equal to sin I divided by sin r equal to ca divided by cb। আচ্ছা, আমি এই রিলেশনগুলো তোমাদেরকে একটু বোর্ডে একটু একটু করে দেখাবো। যদিও আমরা ক্লাস 9-10-এর এগুলো ভালোভাবে করে এসেছি, তবে একটু আবার একটু রিভাইজ করার জন্য আমি এগুলোকে একটু বোর্ডে ক্লিয়ার করব কনসেপ্টটা। পরের জিনিসটা দেখো, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অর্থাৎ সংকট কোণ যেটা বলছে, নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান সর্বাধিক হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিবেকতল ঘেঁষে চলে যায়, তাকে ওই রঙের জন্য হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ বলে। অর্থাৎ সংজ্ঞাটা একটু দেখো, যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে গমন করে, তখন একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা কি হয়, সর্বাধিক হয়। সর্বাধিক কত হতে পারে, 90 ডিগ্রি। অর্থাৎ তখন কি প্রতিসরিত রশ্মিটা কি হবে, বিবর্তল ঘেঁষে চলে যাবে, বিবর্তল বরাবর চলে যায়। এই কোণটাকে যখন ওইখানে যে কোণটা উৎপন্ন হয়, ওই আপতন কোণকে বলা হয় সংকট কোণ। আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বড় হয়, তাহলে এই স্লাইডটিতে আমরা রেখেছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা দেখছি একটু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যেটাকে আমরা বলছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। প্রথমে আমি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞাটাকে দেখে রাখি একটু। আলোক রশ্মি যখন এক ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয়, তখন প্রতিসরণের পরিবর্তে আলোক রশ্মি সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলিত হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। অর্থাৎ কি,
একটা আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে কন্ডিশনে হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়া। ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন যে ইনসিডেন্ট রেট অর্থাৎ আপতিত রশ্মি যেটা হয় তা যদি সংকট কোণের মানের চেয়ে বড় হয় তখন প্রতিসরণের পরিবর্তে না আলোকরশ্মিটা সম্পূর্ণরূপে প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলিত হয়। এই ঘটনাটাকে আমরা বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুইটা কন্ডিশন আছে, সেই দুটো কন্ডিশন হচ্ছে, প্রথম কন্ডিশন হচ্ছে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে বিভব তলে আপতিত হবে। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হবে। অর্থাৎ এই দুইটা কন্ডিশন মেনে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আমরা যখন গাণিতিকভাবে সলভ করতে যাই, যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলে এখন ওভার সলভিং হয় না, 9-10 আমরা অনেকভাবে দেখে এসেছি সলভিংগুলো। এগুলো এখন যেটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আসে, যেগুলো এমসিকিউ আসে হঠাৎ করে আমরা বুঝতে পারি না, গাণিতিক সমস্যাগুলোতে আমার পূর্ণ অভ্যন্তরীণ সত্য কোণটা মেনে চলে 2 নম্বর সত্যতা, অর্থাৎ আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হবে। যখনই আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হবে ম্যাথমেটিক্যাল টার্মে, তখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে প্রুভ করতে পারবো আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হবে, তখন ওই কন্ডিশনটা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অর্থাৎ আমি বলি তোমাদেরকে যখন গাণিতিক সলভিংয়ে যাবো আমি, তখন যখন বলবে যে একটা প্রশ্ন দেওয়া হলো যে এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হলো কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো বা যুক্তি দাও বা তার সত্যতা প্রমাণ করো, এইভাবে যখন কোয়েশ্চেনগুলো আসতে হবে তখন আমি তখন এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুটো সত্য আছে না, সেকেন্ড কন্ডিশনটা তখন আমার কাজে লাগবে। তখন আমাকে দেখতে হবে কি আপতন কোণের মানটা সংকট কোণের চেয়ে বড় হচ্ছে কিনা। যখন আমি ম্যাথমেটিক্যাল টার্মে আপতন কোণের মানটা দেওয়া থাকতে পারে, অনেক সময় দেওয়া থাকলে সংকট কোণ বের করে ওটা বের করতে হয়, অনেক সময় দেওয়া না থাকলে সংকট কোণের মান দেওয়া থাকলে তখন আপতন কোণটা বের করতে হয়। মানে বিভিন্নভাবে যখন আসে মানগুলো, তখন আমাকে দেখতে হয় সেকেন্ড কন্ডিশনটা এখানে মেজর, গাণিতিক প্রবলেমের জন্য সেকেন্ড কন্ডিশনটা মেজর হয়ে দাঁড়ায়। অর্থাৎ আপতন কোণ যখন সংকট কোণের চেয়ে বড় হবে তখন আমি বলতে পারবো যে এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে। ঠিক আছে, আমি একটু চিত্র দিয়ে একটু করে বুঝাই, চিত্র দিয়ে একটু করে বুঝাচ্ছি। নেক্সট স্লাইডে দেখো তোমরা। এখন দেখো এই স্লাইডটাতে না আমি চিত্র দুটো রেখেছি, যে সংকট কোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সংকট কোণ কখন হচ্ছে, যে আপতন কোণের জন্য সংকট কোণের মান 90 ডিগ্রি হয়, তখন আমি তাকে বলবো সংকট কোণ, অর্থাৎ বিবর্তন ঘেঁষে চলে যায়। এখন দেখো সেকেন্ড চিত্রটাতে একটু দেখো, আমি সেকেন্ড চিত্রটাতে বিভিন্ন কালার ইউজ করা হয়েছে, একটা হচ্ছে নীল কালার, আর একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে গ্রিন কালার। নর্মালি যখন একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছি, নর্মাল একটা আপতন কোণ সৃষ্টি হলো, গ্রিন কালারটা আগে লক্ষ্য করো, এটা হচ্ছে নর্মাল কোণ, গ্রিন কালারটাকে আমি দিলাম। তখন এটা যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, যেভাবে যাওয়ার কথা কিন্তু সেভাবে যায়নি, রশ্মিটা উল্লম্ব থেকে দূরে সরে গেছে। এটা মানে অর্থাৎ কি, রশ্মিটা তখন দূরে সরে যাওয়া, অর্থাৎ আমার কন্ডিশনটা কি মেনটেন করছে, ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাব তখন আমার প্রতিষ্ঠিত রশ্মিটা কি হচ্ছে, অবিলম্ব থেকে আস্তে আস্তে দূরে সরে যাব। যখন দেখো আবার রেড কালার, রেট একটু খেয়াল করো, যখন আমি নর্মাল যে আপতন কোণের চেয়ে আরেকটু বড় করলাম আপতন কোণটা, তখন ওটা কি করলো, রেড কালারটা কোথায় গেছে, বিবর্তন ঘেঁষে চলে গেছে। তার মান কত একটু খেয়াল করো, তার মান হচ্ছে 90 ডিগ্রি বরাবর। অর্থাৎ আমি এই কন্ডিশনটা বলতে পারি যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা সংকট কোণ তখন বলতে পারি, সংকট কোণ তখন বলতে পারি আমরা, তাকে আমরা সংকট কোণ বলবো। আচ্ছা, তৃতীয় রশ্মিটা একটু খেয়াল করো, যে ব্লু কালার যেটা দিয়েছি, দেখো আমি সংকট কোণের চেয়ে আর একটু বাড়িয়ে দিলাম আপতন কোণের মানটা। ঠিক আছে, যখন আপতন কোণের মান আরো বৃদ্ধি পেল, তখন কি হলো, সেটা কিন্তু আর 90 ডিগ্রিতে নেই, সেটা আস্তে আস্তে অবিলম্ব থেকে অনেক দূরে সরে গেছে, এবং সেটা কি করছে, প্রতিফলনের
সূত্র অনুযায়ী প্রথম মাধ্যমে ফিরে আসছে, অর্থাৎ প্রতিফলিত হচ্ছে। তখন আর প্রতিসরণ হচ্ছে না, কিন্তু তখন প্রথম মাধ্যমে ফিরে আসা মানে প্রতিফলন হওয়া। অর্থাৎ যখন আমি কোনটার মানটা বাড়তে থাকলো, তখন আমার কি হয়ে যায়, সে প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রথম মাধ্যমে ফিরে আসা, অর্থাৎ প্রতিফলনের সূত্র অনুযায়ী সে কাজ করছে। যখনই আমার আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হবে, অর্থাৎ যে আপতন কোণের যে মানের জন্য আলোক রশ্মি প্রতিফলনের সূত্র অনুযায়ী কাজ করবে, অর্থাৎ আলোক রশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসবে, মানে যে মাধ্যম দিয়ে যাচ্ছে সেই মাধ্যমে ফিরে আসছে, তখন সেটাকে আমরা বলবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমি আশা করছি যে সেকেন্ড চিত্রটার সাহায্যে তোমরা ইজিলি বুঝতে পারবে প্রতিফলন কোনটা, সংকট কোনটা। এর পরের স্লাইডে আমি সংকট কোণ নিয়ে আলোচনা করছি। যদি আমি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা বুঝি, তাহলে আমি সংকট কোণটা ইজিলি বুঝবো। এখানে দেখো, আমি সেকেন্ড চিত্রটাতে একটু বলে রাখি যে আমি দুইটা মাধ্যম ইউজ করেছি। একটা হচ্ছে এয়ার, বাতাসটাকে আমি শূন্য মাধ্যম ধরছি, আর সেকেন্ড মাধ্যমকে আমি গ্লাস ধরেছি। N1, যখন আমার যেহেতু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধরেছি না, তখন তার জন্য আমি N1 গ্লাস মাধ্যমকে N1 ধরছি, অর্থাৎ মাধ্যম হিসেবে ধরেছি। গ্লাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5, এবং N2 দিয়ে আমি দ্বিতীয় মাধ্যমটাকে বুঝিয়েছি, তাকে আমরা লিখেছি 1। ঠিক আছে, এখন আমাদের এই জিনিসগুলো, আমার যে কখন অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে, কখন সংকট কোণ হচ্ছে, এসব আমি বুঝতে পারবো আমার গাণিতিক ট্রাম দ্বারা। ওই যে বললাম কিছুক্ষণ আগে, অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে কি না সেটা আমি বুঝতে পারবো যখনই আমার আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হবে। তখন যদি সংকট কোণের চেয়ে বড় হয়, তখন আমি বুঝতে পারবো যে আমার কন্ডিশনটা কি, আমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে। এখানে কন্ডিশনটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে প্রুভ করছে, বা কন্ডিশনটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সত্য মেনে চলছে। এখানে নিচে দেখো একটু, তোমরা বিব্রত হতে পারো যে এটা সংকট কোণের চিত্র লেখা আছে কেন। ম্যাডাম বলছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যেহেতু দুইটা চিত্র একই হবে, তার জন্য আমি একটা চিত্র দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। নেক্সট যখন সংকট কোণের চিত্র দেবো না, সেটাও এখান থেকে বুঝিয়ে দিলে তখন তোমরা ইজিলি জিনিসটা বুঝতে পারবে। তার জন্য আমি একটা চিত্র দিয়ে বুঝিয়েছি, যেন ডিফারেন্টটা তোমরা এখান থেকে ধরতে পারো, যেন তোমাদের কি জটিলতা না হয়। দেখো, এই স্লাইডে রেখেছি আমি সংকট কোণ, অর্থাৎ যেটাকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলছি। আবার এটা আরেকটা নাম, সেটা হচ্ছে ক্রান্তি কোণ। একে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সংকট কোণটাকে রেখে, নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান সর্বাধিক হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিবর্তল ঘেঁষে চলে যায়, তাকে ওই রঙের জন্য হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ বলে। অর্থাৎ যখন নির্দিষ্ট রঙের আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয়, তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, এবং একসময় প্রতিসরিত রশ্মিটা বিবর্তল ঘেঁষে চলে যায়, তাকে ওই মাধ্যমের জন্য হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ বলে। এই সংকট কোণটাকে থিটা সি দ্বারা ডিনোট করা যায়। অর্থাৎ আমরা যখন সংকট কোণের ইকুয়েশনটা পাই, থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স ইন্টু ইটা 2 ডিভাইডেড বাই ইটা 1। এখন যে সংকট কোণের মান কিভাবে পাওয়া যায়, সেটা একটা সমীকরণ আছে। ওই সমীকরণের সাহায্যে আমি তোমাদেরকে একটু দেখাবো কিভাবে সংকট কোণের মান নির্ণয় করা যায়। এখন দেখো, দুটো চিত্র রেখেছি, সংকট কোণের দুটো চিত্র রেখেছি। দেখো, কিছুক্ষণ আগে যে বললাম এটা 1 এটা 2, ওটাকেও মাধ্যম দিয়ে সিলেক্ট করলাম যে এটা 1 একটা মাধ্যম, এটা 2 একটা মাধ্যম। এটা 1 এবং এটা 2 এর ক্ষেত্রে দেখো, এটা 1 এবং এটা 2 যখন একটা নির্দিষ্ট মানের জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কোনটা হচ্ছে একটা আপতন কোণ যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। দেখো, যখন একটা আলোক রশ্মি যাচ্ছে, তখন তার জন্য একটা সময় ওই আপতন কোণটার জন্য প্রতিসরণ কোণের মান
90 ডিগ্রি হয়ে গেল। 2 নম্বর চিত্রটা একটু ভালোভাবে, 1 নম্বর চিত্র 2 নম্বর চিত্রটা একটু দেখো ভালোভাবে। যদি আমরা দুইটা মাধ্যম এখানে স্পেসিফিকলি ডিনোট করে দিয়েছি, ইয়ার এবং গ্লাস, দুটো মাধ্যমকে আমি যদি ফার্স্টটাকে ইয়ার মাধ্যমকে এ ধরি এবং দ্বিতীয় মাধ্যমকে আমি গ্লাস মাধ্যমটাকে আমি বি ধরলাম, তাহলে এ মাধ্যম হচ্ছে লঘু এবং বি মাধ্যম হচ্ছে ঘন। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যাচ্ছে, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশকালে প্রতিশ্রুত রশ্মিটা অভিলম্ব থেকে কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে। অর্থাৎ ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাচ্ছে, প্রতিশ্রুত রশ্মিটা আস্তে আস্তে কি হচ্ছে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। আমি এখানে সবুজ, লাল এবং নীল কালার দিয়ে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ আমি ফার্স্ট রশ্মিটাকে যেটা বলছি, আমি আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যাচ্ছে, তাহলে আমি এই সবুজ রেটার জন্য আমার প্রতিশ্রুত রশ্মি কোনটা হচ্ছে, এটা প্রতিশ্রুত রশ্মি হচ্ছে এটা। আমি অবিলম্ব হিসেব করলে, যদি আমি অবিলম্ব হিসেবে প্রতিশ্রুত কোণ হচ্ছে এটা আর আপতন কোণ হচ্ছে এটা। আচ্ছা, আপতন কোণের মান যত বাড়বে, আমরা জানি কি আপতন কোণের মান যত বাড়বে প্রতিসরণ কোণের মানও বাড়তে থাকে। অর্থাৎ দেখো, আমি এটাকে থিটা 1 দিলাম ফার্স্টকে, বাড়তে বাড়তে এটা লাল লাল অ্যাঙ্গেলটা লাল দাগটা পর্যন্ত আসলো, ঠিক আছে। যত বাড়লো এখানে প্রতিষ্ঠিত রশ্মিটা কি হচ্ছে, অবিলম্ব থেকে তত দূরে সরে যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, একসময় এসে সে বিভেদতাল ঘেঁষে চলে যাচ্ছে। অর্থাৎ মান কত হচ্ছে, 90 ডিগ্রি। আপতন কোণের আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেটাই হচ্ছে সংকট কোণ। তাহলে এই যখন আপতন কোণ এই পর্যায়ে আছে, তখন প্রতিসরণ কোণটা করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে। তাহলে এখানে সংকট কোণ করছে কোণটা এই জায়গাটা, এই যে এগুলোর সাথে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে সংকট কোণ, ঠিক আছে। আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বড় হয়, তাহলে আপতন, একটু ভালোভাবে খেয়াল করো, আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বড় হয়, আপতন যে কোনো আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বড় হয়, তাহলে আলো প্রতিসরণ হয় না। আলো পুরো অংশ বিভেদতলে প্রতিফলিত হয়ে তখন কি করে, ঘন মাধ্যম ফিরে আসে। তখন কি হয়ে যায়, তখন ঘটে পূর্ণপদের প্রতিফলন। পূর্ণপদ প্রতিফলনটা আমরা জানবো। এখানে যেহেতু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কথাটা বলেছি, তার জন্য বলা, আপতন কোণের মান যখন সংকট কোণের চেয়ে বড় হবে, তখন তা কি হবে, আলোক রশ্মি আর কি হবে, বিভেদতলে প্রতিফলিত হয়ে কি হবে, ঘন মাধ্যমে ফিরে আসবে। অর্থাৎ আগের মাধ্যমে ফিরে আসবে। ওই পর্যায়টা হবে তখন কি, পূর্ণ অভ্যন্তরে প্রতিফলন, ঠিক আছে। এবার আমি লিখেছি, দেখো ফার্স্ট রাখলাম লেন্স। লেন্স সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলবো। স্লাইডে আমি লেন্স কাকে প্রথমে বলে লিখেছি, দেখো, দুটি গলীয় বা একটি গলীয় ও সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। লেন্স সাধারণত কাঁচ, কোয়ার্টজ, স্বচ্ছ প্লাস্টিক ইত্যাদি দ্বারা তৈরি করা হয়। এর পরিধি বা বেধ সাধারণত বৃত্তাকার হয়ে থাকে, ঠিক আছে। এখন লেন্সের প্রকারভেদটা দেখো। লেন্সের প্রকারভেদটা হচ্ছে, লেন্স দুই প্রকার। প্রথমটা হচ্ছে উত্তল বা অভিসারী লেন্স, দ্বিতীয়টা হচ্ছে অবতল বা অপসারী লেন্স। উত্তল বা অভিসারী লেন্সকে আমরা বলি কনভেক্স লেন্স এবং অবতল বা অপসারী লেন্সকে আমরা বলি কনক্যাভ লেন্স, ঠিক আছে। লেন্সের প্রকারভেদটা একটু দেখো। লেন্সের প্রকারভেদটা স্লাইডে রেখেছি আমি। লেন্সের বিভিন্ন প্রকারভেদ আছে। প্রথমে হচ্ছে লেন্সের প্রথম প্রকারভেদ যেটা হচ্ছে, লেন্স প্রধানত দু প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স এবং আরেকটা হচ্ছে অবতল লেন্স। এই উত্তল লেন্স এবং অবতল লেন্স আবার অনেক ভাবে ভাগ হয়। সেগুলো হচ্ছে, উত্তল লেন্সগুলো দেখো পরপর সাজিয়েছে, উভ উত্তল বা দ্বিউত্তল লেন্স। দ্বিতীয়টা হচ্ছে সমতল উত্তল বা সমতল, অবতল উত্তল, অবতল। আর অবতল লেন্সে আবার উভ উত্তল বা দ্বিউত্তল, সমতল উত্তল, উত্তল অবতল।
নিচে একটা চিত্র রেখেছি, এখানে বিভিন্ন ধরনের ল্যান্সের চিত্রগুলো আমি রেখেছি, অর্থাৎ তলদয়ের আকৃতি ভেবে যে প্রত্যেক অনেক প্রকারের ল্যান্স হয় সেগুলোকে আমি এই চিত্র দ্বারা বোঝানোর চেষ্টা করেছি। এই স্লাইডটিতে এখন আমরা রেখেছি ল্যান্স সংক্রান্ত কিছু প্রয়োজনীয় রশ্মিসমূহ। ফার্স্টে দেখো রেখেছি বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রটা কি জিনিস একটু বলি। ল্যান্সের প্রত্যেকটি তল একটি নির্দিষ্ট গোলকের অংশ বিশেষ, অর্থাৎ ল্যান্সের যে তলটি থাকে প্রত্যেকটি তলটা একটি নির্দিষ্ট গোলকের অংশ বিশেষ। উক্ত গোলকের কেন্দ্রকে ওই তলের বক্রতার কেন্দ্র বলা হয়। এই বক্রতা কেন্দ্রকে আমরা ইংলিশে কি বলি? সেন্টার অফ কার্ভেচার। তারপর দেখো নেক্সটে রেখেছি আমি বক্রতার ব্যাসার্ধ। ল্যান্সের প্রত্যেকটি তল একটি গোলকের অংশবিশেষ তো আমরা জানি। উক্ত গোলকের ব্যাসার্ধকে ওই তলের বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার কেন্দ্রটা কি? উক্ত গোলকের কেন্দ্রকে ওই তলের বক্রতার কেন্দ্র বলে, এবং বক্রতার ব্যাসার্ধটা হচ্ছে উক্ত গোলকের যে ব্যাসার্ধটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই তলের বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে আমরা ইংলিশে বলি রেডিয়াস অফ কার্ভেচার। আমি দুটি চিত্র রেখেছি দেখো। সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ আমি যে বলেছিলাম যে ল্যান্সের প্রত্যেকটি তল এক একটি গোলকের অংশবিশেষ। উক্ত গোলকের কেন্দ্রকে ওই তলের বক্রতার কেন্দ্র বলা হয়। সেকেন্ড জিনিসটা আমি রেখেছি বক্রতার ব্যাসার্ধ। দেখো ল্যান্সের প্রত্যেকটি তল একটি গোলকের অংশবিশেষ। উক্ত গোলকের যে ব্যাসার্ধটা পাবো তাকে ওই তলের বক্রতার ব্যাসার্ধ বলা হয়। এবার দেখো আমি রেখেছি প্রধান ফোকাস। প্রধান ফোকাসে দেখো লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলনের পর যদি প্রধান অক্ষের উপর অপর কোনো বিন্দুতে মিলিত হয় অথবা প্রধান অক্ষের অপরের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলে। তাহলে আমি একটু চিত্র দিয়ে আর একটু ডিটেলস দিয়ে দেখি। অর্থাৎ কি বলেছি? লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলনের পর যদি প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে মিলিত হয় অথবা প্রধান অক্ষের অপরের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলা হয়। সেকেন্ডে রেখেছি আমি ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস বা দ্বিতীয় প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বটাকে লেন্সের ফোকাস দূরত্ব বলে। এখানে আমি একটা চিত্র রেখেছি দেখো। লেন্সের আলোক কেন্দ্র যেটা বলছি, আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস বা দ্বিতীয় প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্বটা আছে সেটাকে আমি ফোকাস দূরত্ব বলছি। অর্থাৎ এখানে প্রধান ফোকাস এবং ফোকাস দূরত্ব দুটো চিত্র দেখে আমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। অর্থাৎ ফার্স্টে হচ্ছে প্রধান ফোকাসটা হচ্ছে কি, প্রতিফলনের পর যদি প্রধান অক্ষের সমান্তরাল বা নিকট গোষ্ঠী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলনের পর যদি প্রধান অক্ষের অপর কোনো বিন্দুতে মিলিত হয় বা প্রধান অক্ষের ওপরের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলে। এবং ফোকাস দূরত্ব হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস বা দ্বিতীয় প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে লেন্সের ফোকাস দূরত্ব বলা হয়। বাকি সংজ্ঞাগুলো দেখো। মেরু হচ্ছে প্রধান অক্ষ লেন্সের তলদ্বয়কে যে দুটি বিন্দুতে ছেদ করে তাদেরকে বলা হয় মেরু। অর্থাৎ প্রধান অক্ষ লেন্সের তল দুটোকে যে বিন্দুতে ছেদ করবে তাদেরকে বলা হয় মেরু। পরেরটা বলেছি আমি কিছুক্ষণ আগে আলোক কেন্দ্রের কথা বলেছি। আলোক কেন্দ্র লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের সময় আপতিত রশ্মি নির্গত রশ্মির সমান্তরাল হলে লেন্সের মধ্যে প্রতিষ্ঠিত রশ্মিটি প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে।
ওই বিন্দুকে বলা হয় আলোক কেন্দ্র। অর্থাৎ লেন্সের মধ্যে দিয়ে যখন প্রতিসরণ হয়, আপতিত রশ্মিটা নির্গত রশ্মির সমান্তরাল যখন হয়, লেন্সের মধ্যে প্রতিসৃত রশ্মিটা প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুকে বলা হয় আলোক কেন্দ্র। উমেশটা কি দেখো, লেন্সের পরিধি বা বেগ সাধারণত কি হয়, বৃত্তাকার থাকে। এই বৃত্তের ব্যাসার্ধকে বলা হয় উন্মেষ। লাস্টে রেখেছি প্রধান ছেদ। প্রধান ছেদটাকে লেন্সের প্রধান অক্ষকে ধারণ করে এমন কোনো সমতল দ্বারা লেন্সকে ছেদ করলে যে ছেদ পাওয়া যায় তাকে প্রধান ছেদ বলা হয়। অর্থাৎ লেন্সের প্রধান অক্ষটাকে যখন এমন কোনো সমতল দ্বারা যদি ছেদ করা হয়, তখন যে ছেদটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রধান ছেদ। আমি এই চারটা সংজ্ঞাকে একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি পরবর্তী স্লাইড। এখন আমি কিছুক্ষণ আগে যে স্লাইডটি দেখালাম, স্লাইডে ছিল মেরু, উমেশ, আলোক কেন্দ্র, এসব নিয়ে কথা বলেছিলাম। একটা চিত্রের মাধ্যমে এগুলো আমি আর একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই স্লাইডটি রেখেছি তোমাদের জন্য। দেখো, লেন্সের চিত্র রেখেছি। এটা একটি লেন্সের চিত্র, এটি হচ্ছে কনভেক্স লেন্সের চিত্র, অর্থাৎ উত্তল লেন্সের চিত্র। ডট ডট লাইন দিয়ে যেটা আছে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, লম্বভাবে যেটা থাকে। সেন্টার অফ কার্ভেচার যেটা দিয়েছে, সেন্টার অফ কার্ভেচার দুপাশে। তারপর হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস মেইনটা। এখন আমি এখানে মেরু, উন্মেষ এবং আলোক কেন্দ্রগুলো একটু বুঝিয়ে দেবো। আমার ফার্স্টে উপরের দিকে এল দিলাম, একটু লেন্সটাকে সাজায়। এখন আসো, আমি মেরু যখন বলেছিলাম তখন বলেছিলাম প্রধান অক্ষ লেন্সের তলদেরকে যে দুইটি বিন্দুতে ছেদ করে তাদেরকে মেরু বা মধ্যবিন্দু বলা হয়। তাহলে আমার প্রধান অক্ষ দুইটি তলকে কোথায় ছেদ করেছে, M1 এবং M' বিন্দুতে। তাহলে আমার মেরু কোণটা হচ্ছে M1 এবং M'। এই এবং এই তলদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে M1, M এবং M'। এখন দ্বিতীয়তে আসো, আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কি বলেছিলাম, লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের সময় আপতিত রশ্মি নির্গত রশ্মির সমান্তরাল হলে লেন্সের মধ্যে প্রতিসৃত রশ্মিটি প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। এই বিন্দুকে আলোক কেন্দ্র বলা হয়। তাহলে আমার যখন লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণ হয় তখন আপতিত রশ্মিটা কোনখানে পড়ে, এই জায়গা বরাবর পড়ে, ছেদ করে কি হয়, অপর দিকে প্রতিসরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে রশ্মিটি প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে প্রতিষ্ঠিত হয়ে যায়। তাহলে আমার আলোক কেন্দ্র কোনটা হচ্ছে, আলোক কেন্দ্র হচ্ছে ও। আলোক কেন্দ্র হচ্ছে ও। থার্ডে আসো, উমেশ বা অ্যাপারচার। লেন্সের পরিধি বা বেগ সাধারণত বৃত্তাকার হয়ে থাকে। লেন্সের পরিধি বা বেগটা সাধারণত কি হয়, বৃত্তাকার হয়ে থাকে। এই বৃত্তাকার বেশকে বলা হয় লেন্সের উন্মেষ। অর্থাৎ আমরা যে দেখছি লেন্সের পরিধি বা বেগটা হয়ে থাকে কি, বৃত্তাকার। তাহলে আমার উন্মেষ কোনটা, L to M'। L, M' হচ্ছে আমার লেন্সের উন্মেষ। ঠিক আছে, তাহলে আমি চিত্রটি থেকে সহজেই বুঝতে পারলাম মেরু কোনটা, উন্মেষ কোনটা এবং আলোক কেন্দ্র কোনটা। আরেকটা জিনিসে বলা যায় যে প্রধান ছেদ, এখান থেকে প্রধান ছেদটা বোঝা যাবে। প্রধান ছেদটা হলো লেন্সের প্রধান অক্ষকে ধারণ করে এমন কোনো সমতল দ্বারা লেন্সকে ছেদ করলে যে ছেদ পাওয়া যায় তাকে প্রধান ছেদ বলা। অর্থাৎ লেন্সের প্রধান অক্ষকে ধারণ করে এমন কোনো সমতল দ্বারা লেন্সকে যদি ছেদ করা হয়, লেন্সের প্রধান অক্ষকে ধারণ করে এমন কোনো সমতল দ্বারা যদি লেন্সকে ছেদ করা হয়, এমন কোনো সমতল দ্বারা যদি লেন্সকে ছেদ করা হয়, সেই ছেদকে কি বলা হয়, প্রধান ছেদ। তাহলে ছেদটা কি হচ্ছে, আমি যদি দেখি, সেটা হচ্ছে এল এম প্রাইম। ঠিক আছে, আবার যদি টোটালি খেয়াল করি আমি, তাহলে L', M', L ছেদ, সমতল অক্ষ দ্বারা ছেদ করেছি, এই বরাবর ছেদ হচ্ছে। এই স্লাইডে আমি রেখেছি তোমাদের জন্য, দেখো প্রধান
প্রথম প্রধান ফোকাস এবং দ্বিতীয় প্রধান ফোকাসটা কি? চলো আমরা প্রথমে প্রধান ফোকাসটা দেখি। প্রথম প্রধান ফোকাসটা উত্তল লেন্স এবং অবতল লেন্স দুইটার ক্ষেত্রে হয়। দুটো চিত্র রেখেছি আমি ভালোভাবে বোঝার জন্য। দেখো, একটা হচ্ছে কনভ্যাক্স লেন্সের চিত্র আর একটা হচ্ছে কনকেভ লেন্সের চিত্র। তাদের ফোকাল পয়েন্টটাকে ডিনোট করেছি, প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে ডিনোট করেছি। এখানে নিচে কনভেক্স লেন্সে ফোকাল লেন্থটাও একটু দেখিয়ে দিয়েছি। আচ্ছা চলো একটু বলি প্রথম প্রধান ফোকাস লেন্সটা কিভাবে হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো, উত্তল লেন্সের প্রধান অক্ষের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু আছে, যেখান হতে আগত একগুচ্ছ সরু আলোক রশ্মি লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। ওই বিন্দুকে প্রথম প্রধান ফোকাস বলে। তাহলে কি, উত্তল লেন্সের প্রধান অক্ষের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু আছে, যেখান হতে আলোক রশ্মিগুচ্ছ, অনেকগুলো আলোক রশ্মিগুচ্ছ লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষ যেটা আমরা ডিনোট করেছি তার সমান্তরালে নির্গত হয়। তাহলে ওই বিন্দুটাকে, যে বিন্দু থেকে আলোক রশ্মিটা নির্গত হচ্ছে, ওই বিন্দুকে প্রধান ফোকাস বলা হয়। এখন দেখো, তাহলে আমার এখানে প্রধান ফোকাসকে এক। অবতল লেন্সের ক্ষেত্রে এটা দেখো, অর্থাৎ কনকেভ লেন্সের ক্ষেত্রে দেখো, অবতল লেন্সে আমরা জানি কি, অবতল লেন্সের প্রধান অক্ষের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু আছে। অবতল লেন্সেরও প্রধান অক্ষের একটি উপরস্থ বিন্দু আছে। এটা হচ্ছে এই ফোকাল পয়েন্ট যেটা দিয়েছে, উপরস্থ একটা বিন্দু আছে। যে বিন্দু অভিমুখী একগুচ্ছ আলোক রশ্মি লেন্সে প্রতিসরণের পর, যে বিন্দু অভিমুখে একগুচ্ছ আলোক রশ্মি লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, ওই বিন্দুকে প্রধান ফোকাস বলা হয়। অর্থাৎ যে আমি ফোকাল পয়েন্টটা দিলাম, তার বিন্দু অভিমুখে অনেকগুলো আলোক রশ্মি গুচ্ছ যখন পড়ে, তখন এগুলো লেন্সের মধ্যে পড়ার পরে এগুলো প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে কি হয়, নির্গত হয়ে যায়। প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়ে যায়, অর্থাৎ এভাবে নির্গত হয়ে যায়। তখন এটাকে আমরা বলবো প্রথম প্রধান ফোকাস। তাহলে দেখো, দ্বিতীয় প্রধান ফোকাসটা কি একটু দেখি। দ্বিতীয় প্রধান ফোকাসটা কি, এখানে দুইয়ের চিত্র রেখেছি আমি। দ্বিতীয় প্রধান ফোকাসটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো, চিত্রটা ভালো করে একটু খেয়াল করো যে একটা অপটিক্যাল লেন্স, ফোকাল পয়েন্টও দিয়েছি, প্রিন্সিপাল অ্যাক্সিস, অপটিক্যাল সেন্টার, প্রিন্সিপাল অ্যাক্সিস, প্যারালাল রে, নিচে ফোকাল লেংথটাও দিয়েছি। দুইটা ক্ষেত্রে একই জিনিসগুলো এনেছি বোঝার জন্য ভালোভাবে। তোমরা দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়, প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আপতিত একগুচ্ছ সরু আলোক রশ্মি উত্তল লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপরস্থ একটি বিন্দুতে মিলিত হয়। তো আবার বলি, প্রধান অক্ষের সাথে, এটা যদি আমি প্রধান অক্ষ ধরেছি, তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপরস্থ একটি বিন্দুতে মিলিত হচ্ছে, ওই বিন্দুটাকে আমি কি বলছি, দ্বিতীয় প্রধান ফোকাস বলছি। এখন সেকেন্ডটা দেখো, অবতল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় চিত্রটাতে একটু খেয়াল করো। প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত, প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত একগুচ্ছ আলোক রশ্মি অবতল লেন্সে প্রতিসরণের পর এমনভাবে নির্গত হয় যেন মনে হয় এরা প্রধান অক্ষের উপরস্থ একটি বিন্দু থেকে আসছে। অর্থাৎ যখন প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আছে এমন আপতিত আলোকরশ্মি গুচ্ছ যখন অবতল লেন্সে পড়বে, তখন অবতল লেন্সে পড়ার পর যখন প্রতিসরণ হবে না, তখন মনে হবে যে এরা প্রধান অক্ষের উপরস্থ কোনো বিন্দু থেকে আসছে। ঠিক আছে? তাহলে ওই বিন্দুটাকে, কোন বিন্দুটাকে, এই এফ বিন্দুটাকে, এই বিন্দুটাকে আমি বলবো দ্বিতীয়
প্রধান ফোকাস। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এখানে যেগুলো বুঝিয়েছি, আজকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করলাম। সংকট কোণ কি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, লেন্সটা নিয়ে একটু বললাম, লেন্সের প্রকারভেদ নিয়ে বললাম, লেন্সের প্রয়োজনীয় রশ্মিগুলো সম্পর্কে বললাম, এবং শেষে এসে প্রয়োজনীয় রশ্মিগুলো একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। এই লেন্স আমি আস্তে আস্তে আরও ডিটেলসে তোমাদেরকে পড়াবো। সমীকরণটা কীভাবে আসছে, লেন্স প্রস্তুতকারকের সমীকরণগুলোকে, এগুলো একটু ডিটেলসে যাব আমি আমার নেক্সট ক্লাসগুলোতে। আগে এগুলো যদি তোমরা কনসেপ্টগুলো যদি ক্লিয়ার হয়, তাহলে তোমরা, আমি আশা করবো যে দ্বিতীয় লেন্সে যখন দ্বিতীয় ক্লাসটা নিব আমি, তখন তোমাদের আর বুঝতে সমস্যা হবে না। এখানে আজকে যতটুকু পড়ালাম তার মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে ইনবক্স করে জানাবে, আমি ওগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। যেখানে আমি আশা করছি আমার লেকচারটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা রিভিউ না দিলে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো না। আমি বলতে পারবো না, যেহেতু আমাদের সামনাসামনি কন্ট্যাক্ট হচ্ছে না, তাহলে বলতে পারবো না যে তোমরা কোন জায়গায় তোমাদের ফলটা রয়েছে। তাহলে আমি আশা করবো আমার ইনবক্সে তোমরা তোমাদের মতামতগুলো জানাবে, কোন জায়গায় সমস্যা আছে, কোন জায়গায় কী ধরনের সমস্যা ফেস করছো, কী বুঝছো না, ওগুলো জানালে, ফিডব্যাকটা পেলে আমার জন্য খুব ভালো হয়। তাহলে আমার ক্লাসটা আমি আজকে এখানেই শেষ করছি। সামনের ক্লাসে তোমাদের এই লেন্সের উপর আর একটু ডিটেলস আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা এখানেই শেষ করছি।